কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী ঘেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। চারিদিকে শুধু একটাই গান, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। কেউ বা ছবির সঙ্গে অথবা কোনো ভিডিও অথবা কোনো মুহূর্তের সঙ্গে এই গানকে জুড়ে দিচ্ছেন এবং প্রতিবাদের ভাষা তাদের মতো করে প্রকাশ করছেন। আমরা জানি যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, একটি নাচের ভিডিও আমরা দেখেছি। সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সেই যে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি, সেই প্রসঙ্গে কিন্তু যারা গান ভালোবাসেন, গানপ্রেমী মানুষ, শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে থাকতে চান, তারা আসলে তাদের প্রতিবাদের ভাষা জানিয়েছেন এই গানে গানে। খুবই কাকতালীয় 1987 1987-তে শ্রাবণের এক রাতেই কিন্তু এই গানটির সৃষ্টি হয়। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 2026-এ, চলছে শ্রাবণ মাস এবং বাইরে বৃষ্টি আজ, আর আমার হাতে গরম চা, আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, যার কণ্ঠে গান শুনে শুনে আমরা এই গানকে অসম্ভব ভালোবেসেছি, তিনি ডিফারেন্ট টাচের মেইন ভোকালিস্ট, আমাদের সবার ভালোবাসার মেজবা রহমান। কেমন আছেন? ভালো। এই যে গানটি নিয়ে যখন আপনাকে ফোন করা হচ্ছে, আমি অফ এয়ারে শুনছিলাম যে আপনি বলছিলেন যে আমি কেন, আমি কোনো আইটেম না, টপিক না। তারপরেও যে গানটি নিয়ে এত আলোচনা, গানটি মূলত না একজন প্রধান শিক্ষিকা, আমি তো খুবই বাহবা দেই এবং তাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। তিনি অনেক সাইবার বুলিং এর শিকার হয়েছেন এই ভিডিওটা নিয়ে। সো আপনার মন্তব্য দিয়ে শুরু করি। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. প্রথমত আমি ইনফ্যাক্ট অনলাইনের সাথে সেভাবে যুক্ত না আর কি। মানে আমার ফেসবুক আমি অনেক আগে ইউজ করতাম, এখন আমি করি না, ভালো লাগে না আসলে। এখন আমাকে কেউ একজন কোনো একটা মিডিয়া চ্যানেল থেকে আমাকে বিষয়টা জানালো গত পরশুদিন বোধহয়। আচ্ছা, ভাবছিলাম যে আমি বিষয়টা এখনো দেখিনি, আগে দেখে তারপর কিছু একটু বলা উচিত আর কি। তার পরের দিন আবার ফোন করলো, এর ভিতরে আমি দেখলাম, কিন্তু আমি নাচের কিছু পাইনি। আমি জাস্ট একটা ভিডিও দেখলাম যে হেঁটে যাচ্ছে এবং হয়তো শ্রাবণ মাস, একটা বৃষ্টির একটা সময়, মৌসুম আর কি, তো হয়তো কোনো ফিলিং থেকে এই গানটা করছে। এখানে আমি কোনো নেতিবাচক বা কোনো বিব্রতকর আমি কিছু দেখি নাই। আমি এটা নিয়ে কে আবার খোঁচাখুচি করলো আর এটা নিয়ে এত কিছু হয়ে গেল, আমি নিজেও বিষয়টা অবাক হলাম আর কি। এমন কিছু দেখিনি। অনৈতিক তো অনেক একটা বড় ভাষা, সেটা তো বাদ দেন, প্রশ্নই আসে না সেটার। বিব্রতকর আমি কিছু পাইনি, নেতিবাচক কিছু পাইনি। একজন শিক্ষকের সাথে শিক্ষার্থীর যে সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটাই তো মিসিং। এটাই তো আমরা চাই যে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, বা পরিবারের পরে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সবকিছু শিখে থাকি। বাবা মার বলে যে বাবা মার পরে স্থান হলো শিক্ষকের। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যারা নেতিবাচক মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, সেটা একটা পার্ট। তবে আমি এটাও বলবো যে এইটার সাথে আমি এটাকে রিলেট করছি না, কিন্তু শিক্ষকদেরকে সেভাবে আবার আমি মনে করি এটা একটা নোবেল প্রফেশন, হ্যাঁ, একটা মহান পেশা। এটা তাদেরকেও একটুখানি সচেতনভাবে চলা উচিত। আমি এইটাকে রিলেট করছি না, এমনি ওভারঅল বলছি। কারণ অনেক সময় দেখি না একটা শিক্ষক হয়ে এই কাজটা কী করে করে, তো সেদিকটাও খেয়াল রাখা উচিত। আর ওই বিষয়টা আমি বলি যে পৃথিবীর শুরু থেকে ভালো খারাপ কিন্তু একসাথে চলছে আর কি, পাশাপাশি চলছে, হাত ধরাধরি করেই আর কি। আপনি দেখবেন যে একদম সুস্থ একটা ভালো একটা কন্টেন্ট আর কি, সেখানেও আমি দেখলাম যে বিরূপ মন্তব্য, একটা নেতিবাচক মন্তব্য, এটা আমার মনে হয় একটা মানসিক একটা বিষয়। এটা নিয়ে আমাদের মনে হয় একটা ওপেন ডায়ালগ হওয়া উচিত, সবাইকে বসা উচিত যে কেন এগুলো হচ্ছে। একটা ভালো জিনিস সেটাকেও
একটা নেতিবাচকভাবে প্রকাশ করা হচ্ছে আর কি। সেটা নিয়ে কথা বলা, সেটা নিয়ে কথা বলা, এবং এটা আমার মনে হয় অ্যাওয়ারনেস বিল্ড আপও করা উচিত। যেটা এটা এটা আমার মনে হয় এটা এটা একটা হিংসার বহিঃপ্রকাশ আমার কাছে। কেন এমনি কোনো কাজ ছাড়াই মানে আমি একটা নেগেটিভ মন্তব্য করলাম কোনো উদ্দেশ্যমূলকভাবে, এটা আমি আসলে এটা আমি আমার মাথায় কাজ করে না। এটা মনস্তাত্ত্বিক বিষয়টা কি, এটা আসলে বললাম না, সবাইকে একসাথে বসে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাকে বসে আমার মনে হয় ওপেন ডায়ালগ হওয়া উচিত। একদম। গানটি এমন, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, ডিফারেন্ট টাচের ওয়ান কাইন্ড অফ, আমি বলতে পারি যে থিম সং, মানে সিগনেচার সং। হ্যাঁ, বাকি অনেকগুলো গান আমাদের খুব ভালোবাসা, বা যখন আপনাকে আমরা কোনো আয়োজনে পাই আপনি এক এক করে গান পরিবেশন করেন, এই গানটি আসলে ডিফারেন্ট টাচের ওই সিগনেচার সং, বা যেটি আমি বলি না কেন, নতুন করে নতুন প্রজন্ম আবার এই গানটাকে ভালোবাসছে, ডিফারেন্ট ভাবে তারা এটা শুনছে এবং ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ব্যাপারটাকে কেমন লাগছে? এটা আমাদের বড় প্রাপ্তি, কারণ এই গানটা তো আমরা করেছি 89-এর রেকর্ডিং করলাম, আর 90-এর শুরুতে আমাদের অ্যালবামটা বেরিয়েছিল আর কি। 87 পড়েছিলাম আমি, তাহলে না 87-এ ওই যে লেখাটা ও হয়তো করেছে আর কি। হ্যাঁ, ও হয়তো করেছিল আর কি। কিন্তু আমাদের এই শুরুটা হলো এই মানে অ্যালবামটা বেরিয়েছিল 90-র একদম শুরুতে, একদম মানে জানুয়ারিতেই আচ্ছা অ্যালবামটা বেরিয়েছিল, আর আমরা 89-এ আমরা আর কি ওই ওয়ার্কশপে কাজ করছিলাম আর কি। তো সেই গানটা যখন আমরা করি বা এই গানগুলো যখন করি তখন আমরা কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম যে গানগুলো আমাদের ভালো লাগে, এগুলো আমরা করব, সাধারণ কিছু যদি মানুষ শোনে, বা এটাই আমাদের একটা বড় প্রাপ্তি, এটাই ভেবেছিলাম। কিন্তু এটা তো খুব বড় আকারে সেই সময় জনপ্রিয়তা পেল। তবে একটা কথা আমি এখানে সেটা বলি যে একটা সবসময় ওই ব্যাপারটা আলোচনায় আসে না। সাধারণত আলোচনায় আসে যে গান গাইছে গায়ক, তারপরে সুরকার, গীতিকার, কিন্তু কখনো কখনো মানে ভালো কথা এবং সুরের ভালো গান শুধুমাত্র কম্পোজিশন ভালো না হওয়ার কারণে ক্লিক করে না। রাইট। আমাদের এই গানটা কিন্তু কম্পোজিশনটাও কিন্তু মারাত্মক কম্পোজিশন হয়েছে, মানে এত ভালো কম্পোজিশন হয়েছে, এবং এই জন্য আমি যারা এটা বাজিয়েছে, যারা এটা কাজ করেছিল, যারা এক্সপেরিমেন্ট করেছিল, তাদেরকেও আমি বিশাল, এটা সবাই এটার ওনার আমি মনে করি। একদম একেবারেই তাই। গেল সপ্তাহে বোধহয় গেল সপ্তাহেই হবে একসঙ্গে 6টি কনসার্ট হয়েছে বাংলাদেশে, ব্যাক টু ব্যাক। শ্রদ্ধেয় রুনাল্লাহ ম্যাম ছিলেন একটাতে, বাপ্পাদাকে নিয়ে একটা হয়েছে, আতিফ আসলাম আসলেন দেশের বাইরে থেকে, এবং আরো আমি হয়তো 2 বা 3টে মিস করে যাচ্ছি। সো এই যে আবার কনসার্টের যে মৌসুম আসছে এবং মানুষজন কনসার্টে যাচ্ছে, সামনে আবার অনুপম রয় আসবেন, এই ব্যাপারগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য, এগুলো তো আমরা আগে তো অনেক বেশি হতো, ইদানিং মনে হচ্ছে এটা কমই হচ্ছে এবং ক্যান্সেল হয়ে যায়। আমি দেখি হোস্ট হিসেবে সিলেক্টেড হই, এরপর আবার বলে যে শো ক্যান্সেল। না, তবে ওই আপনার আমাদের যে অভ্যুত্থানটা যেটা হলো আর কি 5 তারিখের পরে, আমরা কিন্তু প্রচুর শো করেছি আর কি, কিন্তু হঠাৎ করে ইদানিং একটু মনে হচ্ছে একটু কম প্রোগ্রাম হচ্ছে। এগুলো আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা আছে এই বেশি হলো তাদের জন্য ভালো, এটাই। আমি আমার নিজের জন্য বলছি না, আমিও খুব মানে বেছে শো করি সত্যি, সবসময় আমি সব জায়গায় মানে আমার সব কিছু বুঝে শুনে তারপরে শো করি আর কি। কিন্তু আমার সাথে অনেকে কানেক্টেড যারা ইয়াং জেনারেশন, আজকেও আমার একজনের সাথে কথা বলছিল যে ভাই ইদানিং শোটা কম, তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। বেশি শো হওয়া উচিত, এটাই চাই যে আপনারা যারা স্পন্সর, যারা বড় স্পন্সর কোম্পানি আছেন, তারা কনসার্ট আয়োজন করেন, ইন্ডাস্ট্রির ছেলেরা ওরা কাজ করতে চায়। ডেফিনেটলি। যদি সেই শিক্ষিকাকে নিয়ে কিছু বলতে বলি, ওনার উদ্দেশ্যে কি বলার থাকবে আপনার, যেহেতু এই গানের শিল্পী আপনি? শিক্ষিকার উদ্দেশ্যে যেটা বলবো যে আপনার পজিটিভ থিঙ্কিং থাকা উচিত, পজিটিভ ওয়ার্ক করা উচিত। কে কি বললো এগুলো, যে একটা কথাই আছে, 5 লোকে কিছু বলে, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই। একদম। আপনি নেতিবাচক কাজ করলে আপনি কিন্তু আবার ওইটার ইসের হবে না, এটার জন্য আপনারই দায়। হ্যাঁ, পজিটিভ করেন, তখন দেখবেন জনগণ আপনার পাশে থাকবে, এইটি। ওকে, আমি নতুন গানের প্রসঙ্গে আসবো। ডিফারেন্ট আছে, নতুন কি গান আসছে? হ্যাঁ, আমরা গানগুলো কিন্তু ওই নতুন গানগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে করি, কিন্তু একসাথে যে অ্যালবামের যে একটা ট্রেন্ড ছিল সেটা তো আসলে নেই এখন। তো সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক বেড়ে গেছে, সেখানে সিঙ্গেল ইয়া হয়। তো আমাদের অলমোস্ট
4-5টা গান করে ফেলেছি। তো এখনো এগুলো আমরা ভিজুয়াল যে কাজগুলো এগুলো এখনো মানে কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখন তো শুরু ভিজুয়াল করবো, নিয়ে ভাবতে হয় যে ভিজুয়ালি কি দেখানো যায়। এক্স্যাক্টলি এইটার জন্যই একটু পিছিয়ে পড়ে গেছে, কিন্তু আমরা সব করে ফেলেছি। এখন ওইটা করলে আমরা দেন ওটাকে করবো, পাবলিশ করবো আর কি। আচ্ছা, আমরা একটু শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে কি একটু শুনবো? আচ্ছা, আমার গিটারটা থাকলে ভালো হতো, খুব ভালো আমাকে বললে হতো। আমি তো গিটারটা নিয়ে না, আসতাম। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তারপরে দেখি একটু ট্রাই করি। নিশ্চয়ই। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী ঘেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূরা জানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। থ্যাংক ইউ সো মাচ। মানে এমন একটি গান যে গান ছাড়া আড্ডা জমে না, আচ্ছা আচ্ছা, আনন্দটা পরিপূর্ণ হয় না। যাই হোক, এই গানের সাথে আজকে তো 14 শ্রাবণ, এবং সেই সময়কার যদি একটু গল্পে আবারও ফিরে যায় যে গানটি সৃষ্টি হলো 1987, কিন্তু পরবর্তীতে গানের কম্পোজিশন কমপ্লিট হয়ে অ্যালবামে আসা তো অনেক পরে, 90-তে। হ্যাঁ, সো সেই 90-এর গল্পে যদি একটু আমি যাই। 90-এর গল্পটা কি, এটাও একটা অন্যরকম একটা গল্প। মানে আমি এই ডিফারেন্ট টাচ ব্যান্ডের আগে অন্য একটা ব্যান্ড করতাম খুলনাতে। হ্যাঁ, তা সেই ব্যান্ডের নাম ছিল রিপল ট্র্যাক। তো রিপল ট্র্যাকে আমি যখন জয়েন করি, মানে ওখানে আমি করতে চাইনি, মানে ওই আমার ইচ্ছা ছিল আমি নিজে সোলো বা এককভাবে আমি পারফর্ম করব, এবং যদি কখনো শিল্পী হই, যদিও আমার শিল্পী হওয়ার কখনো ইচ্ছা ছিল না, আমি খেলাধুলায় বেশি ছিলাম আর কি, পারদর্শীও ছিলাম, এবং খেলাধুলাই ছিল আমার ব্রত, এবং লক্ষ্য ছিল আমি একদিন বড় প্লেয়ার হব। সেটা হয়নি, হ্যাঁ, সেটা আনফর্চুনেটলি হয়নি। তারপরে আমি যখন এই গিটারবাজি গান টান করতাম কলেজে, তখন আমাকে একজন ভদ্রলোক, ওই রিপল ট্র্যাকের উনি ছিলেন অর্গানাইজার ছিল আর কি। উনি সিনিয়র পার্সন, বাচ্চু মল্লিক নাম ওনার, উনি প্রয়াত হয়েছেন, এখন নেই আর কি। এখন উনি আমার পিছনে সবসময় মোটামুটি ঘুরতো আর কি, যে কি মেজবা তুমি আমাদের টিমে জয়েন করো। আমি বললাম না, আমি টিমের মধ্যে যাবো না, অনেক ভেজাল টাজাল আছে ওর মধ্যে, আমি ঢুকবো না, সবাইকে অ্যাকোমোডেট করা অনেক ঝামেলা, আমি একা একা করবো। তারপরেও মানে মাঝে মধ্যেই আসতো, একটু এমনি আসো আমাদের ব্যান্ডে, আমরা করছি কি করি না করি, একটু আসো। তারপরে আমি একদম ঠিক আছে, চায়ের দাওয়াত দিল, আমি একদিন গেলাম আর কি। ওখানে যাওয়ার পরে সত্যি কথা যেটা, ওইখানকার যে গিটারিস্ট ছিল যে আর কি, ওনার নাম হলো পান্না ভাই। আচ্ছা, উনি খুব নাম করা ছিল খুলনাতে, খুব ভালো বাজাতেন। তো ওনার যে মানে উনি গিটার প্লে করছিল, মানে আমার এতটাই মানে ইনভলভ হয়ে আমি গেলাম। তখন ওরা আমাকে বললো যে তুমি যখন আসছো, তুমি একটা গান করো, একটা গান শুনি। তা আমি ওদের সাথে গান করলাম, মানে এত ভালো লাগলো, কারণ সব একসাথে করছে, তো আমি তো একা গিটার বাজিয়ে করতাম, আর ওখানে কিবোর্ড ছিল, ড্রামস ছিল, বেস গিটার ছিল, ফুল প্যাকেজ। হ্যাঁ, ফুল প্যাকেজ। তা আমার এত ভালো লাগলো, তা আমি বললাম যে পরে কেমন লাগলো, আমি বললাম যে আমি আজকে থেকে কথা দিলাম আর কি, আজকে থেকে আপনাদের সাথে আছি আর কি। ওই আর কি আমার শুরু। এটা কত সালের কথা বলছেন? এটা 87 বা 88-এর কথা বলছি, 87 বা 88। হ্যাঁ, তখন ওই যে পান্না ভাই আমার গান শুনেছিল আর কি, ওই কোনো একটা কলেজে আমি পারফর্ম করছি তখন। তখন ওই পান্না ভাই আর যারা ওই ব্যান্ডের 2-3 জন ভোকাল ছিল আর কি, তা পান্না বলে, সেও তো একজন নাম করা তাকেও ধরে রাখতে পারছিল না তারা, যে আমি বের হয়ে যাবো, একটা ভালো সিঙ্গার দরকার, ভালো ভোকাল না হলে আমি থাকবো না। তখন তো বললো যে কোথায় পাই, 2-3 জন ছিল, তখন বললো যে একটা ছেলে আছে, দেখেন ও রাজি হয় কিনা। তখন আমার পিছনে আর কি ওই পান্না ভাই বললো যে বিষয়টা এই হয়েছিল আর কি। তখন আমি দেখলাম এরকম একজন গুণী মানুষ আমার কথা এইভাবে এই করলো, তা আমি মোটামুটি জয়েন করলাম। এখন ব্যান্ডের অলমোস্ট সবাই সিনিয়র, আমি ছিলাম একা জুনিয়র। একটা প্রোগ্রাম হলো, কলেজটার নাম হলো আজম খান কমার্স কলেজ। তো ওখানে একটা শো হলো আমাদের,
শো এত ভালো শো হয়েছিল, মানে আমার মনে হয় যত শো আমরা করেছি এর আগে বা পরে এত ভালো হয় এত ভালো হয়নি, সবচেয়ে বেস্ট শো ছিল আর কি। তা আমাদের আবার একটা কাজ হতো যে আমরা একটা প্রোগ্রাম হলে ওই আমরা একটা রেমুনারেশন পেতাম, আমরা একটা রেস্টুরেন্টে বসতাম একসাথে খাওয়ার জন্য। তো ওখানে হোয়াং হো একটা আমাদের ছিল, চাইনিজে বসলাম আর কি। এটা হতো সবসময়, যতই পাই অল্প পাই ছোট পাই আমরা সবাই মিলে ওখানে বসতাম আর কি। এবং ওখানে যে আমরা এই বিশ্লেষণ করতাম যে আজকে প্রোগ্রামটা কি হয়, কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ই হয়, এইসব বিশ্লেষণ করতাম, ভুল ত্রুটিগুলো আমরা এগুলোই করতাম। এখন আমি যখন ওখানে গেলাম দেখলাম সবার, আমি পরে গিয়েছি আর কি, সবাই মোটামুটি চলে আসছে, সবাই একটু মুখ ভার, আর কি এত সুন্দর একটা প্রোগ্রাম হলে আছে, সবাই একটু একটা স্পন্টেনিয়াস একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকবে আর কি। হ্যাঁ, তা বসলাম, কি খবর সবাই, হুট করে আমার যে ব্যান্ডের যে ড্রামার, সিনিয়র ভাই, সবাই সিনিয়র বললাম না, ওখানে সবাই সিনিয়র, সে বললো, মেজবা তুমি আজকে যে কাজ করছো কাজটা ঠিক করোনি। হ্যাঁ হ্যাঁ, কী করো? আমি বললাম যে আজকে এত সুন্দর প্রোগ্রাম করলাম, কাজটা ঠিক করোনি, তুমি এই জিনিসটা করলে, তুমি ব্যান্ডের তুমি শৃঙ্খলা ভঙ্গ করছো আর কি। আমি কি করলাম? তুমি যেটা করছো এটা যদি করো, আমরা নেক্সট টাইম আমরা ব্যান্ডে থাকবো না, মানে ওরা সবাই চলে যাবে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, আমার জানতে ইচ্ছা করছে ঘটনাটা কি। সবাই চলে যাবে। তখন আমি বললাম যে কি করলাম? বলে তুমি যে আমরা যে প্রোগ্রাম করেছিলাম তুমি সিরিয়াল ব্রেক করেছো, মানে 10টা গান করব, এখন আমি হয়তো 10 নম্বরের গান আমি 2 নম্বরে গিয়েছি, এটা ওইভাবে আমি উলটপালট করে গিয়েছি, আর ওরা ভাবছে একসাথে পারফর্ম করতে করতে চলে যাবে, এরকম ছিল। কিন্তু আমি কেন করেছি, আমি দর্শকদের আমি ওদের মনস্তাত্ত্বিক বিষয়টা আমি এবং সেটার জন্য আমি ভালো করেছি, এবং আমি বলছি আজকে প্রোগ্রামটা ছিল সবচেয়ে বেস্ট প্রোগ্রাম, এটাকে স্বীকার করবেন। হ্যাঁ, কিন্তু তুমি এইভাবে করলে তাহলে তো তাহলে আপনাদের কোনো কিছু করতে হবে না, আমি একা চলে যাই, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায়, আপনারা 4-5 জন যাবেন কেন? এখন যে আঙ্কেল যে ছিল সে আসলে আমার পক্ষের মানুষ, সে কিছু বলতে পারছে না, কারণ তারা সবাই ভালো ভালো নাম করা হ্যান্ডস। এরপরে আমি কোনোরকম আর খাওয়া টাওয়ার ইচ্ছে হলো না আর কি, মন খারাপ হয়ে গেল, এত ভালো প্রোগ্রাম করে এইটা শুনতে হচ্ছে। তারপর খাওয়াটা ওইটি করো, তারপরে একটা পরিস্থিতি একটু করার চেষ্টা করছিল তারা সবাই, মানে বিষয়টা নর্মাল করার, কিন্তু আমি তো মনে মনে আমার একটা আছে আর কি। তা আমি যখন চলে আসি, আমি আর কখনো আর যাই নাই। এখন প্রোগ্রাম এসছে, ওই প্রোগ্রামটা ভালো হয়েছে, এরপরে আরও কিছু প্রোগ্রাম এসছে, এখন ওরা বাইক নিয়ে নিচে এসে আমাকে হর্ন দেয়, তারপরে কাউকে পাঠায়, তা আমি বলে দিই যে আমি দোতলা থেকে আমি যদি দেখি যে ওরা কেউ আসছে, আমি কাউকে বলে দিই যে বলো যে নাই, বাসায় নেই। এখন দেখি যে কি প্রতিদিনই যাই, নেই, বাসায় নেই। পরে ওরা একজনকে পাঠিয়েছিল আমাদের ফ্রেন্ডসদের মধ্যে বা কাউকে পাঠিয়েছিল, তখন দেখা হয়েছে, আমি তখন বিষয়টা বললাম আমি করব না। হঠাৎ করে আমি শুনলাম যে আমার যে মৌলিক গানগুলো ওগুলো এই রিপল ট্র্যাক ওরা করে ফেলছে আর কি, আমার লেখা আমার সুর এগুলো করে ফেলছে। আমি তো খুব মহাইশে পড়ে গেলাম, এবং কিছু অলরেডি করা হয়ে গেছে, শুনতে অ্যালবাম বের, আর ওইখানে তো এরকম কপিরাইট সিস্টেম নাই যে এই গান যে আগে বের করবে তারই গান আর কি। তখন ওরা ওই অলরেডি তারা সারগামে কাজ করছে আর কি। তা আমি ওটা জানতে পেরে আমি প্রস্তুত ছিলাম না, আমি কোনো রকমে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমিও রেকর্ডিং শুরু করে দিলাম আর কি। শুরু করে এবং এর ভিতরে আরও কিছু ঘটনা হয়েছিল, মানে 2-1টা গান আমি ওদের কাছ থেকে মোটামুটি জোর করে আদায় করে নেওয়া হয়েছিল। ওই খুলনার আবার একজন ছিল ওখানকার, এই ডন, সে আবার বিশাল ডন, শুধু না, তাকে সবাই ভয় পায় আর কি, সে ওই নাম করা ডন আর কি। নাম জানতে ইচ্ছে করছে যদি বলা যায়। হ্যাঁ, সেই নাম করা ডন, সে তাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে আর কি। নাম হলো এই লিটু নাম ছিল, লিটু। ক্রস ফায়ার দিয়ে র্যাব তাকে মেরে ফেলেছে আর কি। হ্যাঁ, খুলনা এক নামে তাকে সবাই চেনে, ওই এলাকারই সবাই। সে আবার আমার ভক্ত ছিল, আনফরচুনেটলি আমার ভক্ত। আমি যে তাকে বললাম যে ভাই আমার এই গানগুলো চুরি করে ফেলতেছে এরা, তো এর ভিতরে ওই যে আমাকে প্রথম বলেছিল যে এই মেজবা তুমি এই করছো, এই আমাদের এই সিরিয়াল ব্রেক করছো, তুমি শৃঙ্খলা ভঙ্গ করছো, তাদের সাথে একটু কানেক্টেড ছিল আর কি। এখন সে যেই শুনছে সবাইকে ডাকছে, ডেকে নিয়ে সেই তোমরা আমার ছোট ভাইয়ের এই করতেছো, মানে আমার সামনে ওদেরকে এমন বকাঝকা করলো আর কি, আমার সামনেই। তারপর ওরা এত লজ্জা পাইলো আর কি, মানে ছোটোখাটো বিষয় আরও কিছু বিষয় আছে, এগুলো আর বললাম না। এত লজ্জা পাইলো, পরে বলছে ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, কিছু গান ওরা নিয়ে যাক, আমার কোনো আপত্তি না, ওরা রেকর্ডিং করে ফেলছে অলরেডি।
বলে আমরা এখন কি করবো, আমরা তো রেকর্ডিং করে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি বললাম তুমি কিছু টাকা আমাদের খরচ দাও, তাহলে এটা হয় নাকি? এটা কোনো কথা? এটা আমার গান তোমরা চুরি করে করতেছো আর আমাকে আবার খরচ দিতে হবে। আমি ঠিক আছে, আমার কিছু কিছু গান আমি নেই, কিছু কিছু করছো, আমার আপত্তি নেই, আমার অল্প কয়েকটা গান আমাকে ফেরত দাও। তারপর ওটা আমাকে ফেরত দিল। আমার হয়তো আমি কিছু দিয়েছিলাম, হয়তো বা কিছু একটা দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছি, কিছু দিয়েছি, মানে সব দেয়নি, সেটা নিয়েও পরে আবার বোধহয় আর একটা তারা বের করে ফেলছে আর কি। কিন্তু লাভ হয়নি, ওরা সেটা চলে নাই। আমাদেরটা মোটামুটি অ্যালবামটা তো হলো আর কি। যাই হোক, পরে যখন দেখলাম এগুলো এই সমস্যা হয়ে যাচ্ছে, আর কি করব, এই তাড়াতাড়ি গানগুলো রেডি করে তখন আমাদেরকে হেল্প করেছিল। আমরা আসলে পুরোপুরি প্রিপেয়ার্ড ছিলাম না। তখন আমাদেরকে হেল্প করেছিল উইনিং একটা ব্যান্ড ছিল আমাদের তখনকার। উইনিং ব্যান্ডের নাম আমরা অনেক শুনেছি, আপনার কাছ থেকে আমি শুনেছি। ওদের কথা আমি কৃতজ্ঞতা ভরে সবসময় স্বীকার করি, মানে সরি বলি আর কি, যে স্মরণ করি আর কি, যে ওই শেলি ভাই, মূলত শেলি ভাই, চন্দন, বিপ্লব, রঞ্জন ভাই, তখন আমাকে বিশাল একটা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টগুলো না দিলে হয়তো আমাদের অ্যালবামটাই বের হতো না আর কি। তখন কি ডিফারেন্ট টাচ হয়েছে নাকি? না না, তখনও হয়নি সত্যিকার। তখনও আমি আগে রেকর্ডিংয়ে চলে গিয়েছিলাম আর কি। আমার ছেলেরা, ওরা যারা ছিল, ওরাও মানে কিছু কাজ করেছে, যা আমাদের সাথে ওই যে পিয়াল, ও কিন্তু অনেক বাজিয়েছে এই অ্যালবামের ওইগুলোতে, ওই আগের ফার্স্ট অ্যালবামে। তখন আমরা ওই বের হওয়ার পরে হ্যাঁ আমরাই আগে বের করে ফেলি, ওদের আগে। ওরা কিন্তু অনেক আগে শুরু করেছে, কিন্তু আমরাই আগে কোনো রকমই করে অ্যালবাম বের করে ফেলি আর কি। একটা নাম, তখন এই গানগুলো যখন শোনাচ্ছিলাম তখন ওরা বললো যে গানগুলো একটু ডিফারেন্ট হয়েছে, একটু এরকম বলছে সবাই। তা আমার মাথায় তখন একটা কাজ করলো যে যখন ডিফারেন্ট হয়েছে, তাহলে একটা ভিন্ন স্পর্শ বা ওই ডিফারেন্ট টাচ, আমি ওইখান থেকে আমার নামটা ডিফারেন্ট টাচ, হ্যাঁ তখন আমি ওই নামকরণ করি। তখনও আমাদের যখন ফার্স্ট বের করলাম তখনও কিন্তু সেইভাবে আমরা ওইভাবে ফিডব্যাকটা পাইনি, সারাটা পাইনি। ওই সময় মিডিয়া ছিল একটাই, সেটা হলো বিটিভি। তো বিটিভিতে ফরচুনেটলি আমাদের একটা সুযোগ চলে আসছিল। ওই আমাদের যে কোম্পানি, ওরা যোগাযোগ করেছে আর কি। যোগাযোগ করার পরে যে তখন বলে গান করবেন, আমি কী বলেন গান করবো না মানে? বিটিভিতে, ওই যে বিটিভিতে আমরা তখন দুটো গান করেছিলাম, একটা হলো শ্রাবণের মেঘ, আর একটা হলো বৃষ্টি প্রদীপ জেলে। এই দুটো গান যখন আমরা যখন এই গানগুলো করলাম, তখন সবাই আর কি এটাকে মানে আমরা অন্যভাবে নিল, ফিডব্যাক পাওয়া শুরু করলাম এবং মোটামুটি ছড়িয়ে গেল আর কি। আসলে তো একটা মিডিয়া ছিল, তো এখন তো এত মিডিয়াই দেখতে, কোথায় আমরা প্রোগ্রাম করি না করি অনেকে খবরও জানে না। কোনো চ্যানেলে হয়তো করছি, খবরও রাখে না, কিন্তু ওই সময় একটা চ্যানেল, সবার চোখ ছিল একদিকেই ছিল আর কি। এবার একটু গান শুনতে চাই, মন কি যে চায় বলো। আনফরচুনেটলি একটু কেমন খুশখুশে, একটু কাশি ভাব। আমার একই অবস্থা, মতো বৃষ্টির কারণে ওয়েদারটা একটা বড় ফ্যাক্ট। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, কাছে এসে পাশে বসে কথা বলে যে, এমন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই যে তখন এত জনপ্রিয়তা, তারপরেও আপনি ব্যান্ডের পাশাপাশি কেন অন্য কাজও করলেন, পুরোপুরি কেন একদম এখানে মনোনিবেশ করলেন না? ও আচ্ছা, এটা আমার বললাম না, আমি আসলে কি বলবো, এটা না বাবা মার, হ্যাঁ ওটা একটা ঝামেলা ছিল। যেমন আমি যখন ফুটবল খেলতাম, আমি কিন্তু ঢাকা মোহামেডান ক্লাবে আমি এসেছিলাম না, আমাকে আমার খেলা দেখে তখন আমার ওখানকার এক মেম্বার, লাইফ টাইম মেম্বার, উনি আমাকে, কামাল আহমেদ, উনি আমাকে নিয়ে আসলো ওই ক্লাবে। তখন ক্লাবে সব বড় বড় ওই তারকা প্লেয়ার, আমি যখন ওদেরকে এত এক্সাইটেড ছিলাম,
ওরা বললো যে ওদের ওদের ক্যাম্পে থাকার জন্য আর কি, ওদের টেন্টে আমাকে ওখানে থাকতে হবে। পরে আমার আব্বা, ওই সময় আমি ম্যাট্রিক জাস্ট পরীক্ষা দিয়েছি, দিয়েছেন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ তাহলে একটা ছুটিও ছিল। হ্যাঁ ছুটি ছিল তখন। ওই আমি যখন এটা বললাম যে টেন্টে থাকতে হবে, আমি থাকি তো খুলনায়, হ্যাঁ। আমার আব্বা এত মানে খেপে গেল আমার পরে, মানে ফাইজলামি করো, মানে ম্যাট্রিক পাস স্কুলে, এখন স্কুলের সারতে পারলো না, ফুটবলে ইসে থাকবা, এই ক্যাম্পে থাকবা আর কি। হ্যাঁ খুব খেপে গেল আর কি। তখন খুব মানে মানে মনে মনে খুব আশাহত হলো আর কি, কি বলবো। আপনি কোন পজিশনে খেলতেন? আমি স্ট্রাইকার খেলতাম, স্ট্রাইকার হ্যাঁ ছিলেন, বাহ দারুণ দারুণ স্ট্রাইকার দারুণ। ছিলাম। তারপরে এরপরে যা হোক, ওটা হঠাৎ করে আমার এক বন্ধু একদিন বললো যে যে আমি গিটার শিখি, দোস্ত যাবি? আমি চল যাই। তো ওর সাথে দেখতে যাই, আমিও ওখানে ঢুকে গেলাম আর কি। আমার একটু মনে হলো, আর আমার এই একটু ন্যাচারালি, আমি তো আসলে গান শিখি নাই, কারো কাছে শিখি নাই, আমার কোনো ওস্তাদ তো কেউ নাই, কিন্তু আমার কোনো ওস্তাদ নেই। আমার ওস্তাদ ছিল ওই যে আমার টেপ রেকর্ডার আর কি, আমার যে ছিল রেডিওটা ছিল হ্যাঁ বা টেপ রেকর্ডারটা টেপ ছিল। রেকর্ডার ছিল আর কি। আমার আব্বা আবার এই আবার আধুনিক জিনিস কিন্তু খুব, আমার আব্বা এই আবার শৌখিন ছিলেন। শৌখিন ছিল আর কি। কিন্তু সে গানটা সে পছন্দ করতো না। কেন করতো না? তার একটা ধারণা ছিল যে আর ওই 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 ব্যান্ড ফ্যান্ডের মধ্যে ঢোকে ওরা বোধহয় কোনো একটা বাজে কাজের মধ্যে থাকে। কিছু কিছু ঘটনা হয়তো সত্য, নেশা হ্যাঁ করে। নেশা টেশা, ওইটি সোজা আমাকে ওইটা বলছে যে ওইটা অ্যাডিক্টেড ফ্যাডিক্টেড হয়ে যাবে, আমি যা শুনছি এইসব ছেলেপেলেরা এগুলোর মধ্যে থাকে। এটা আর কি আমাকে খুব মানে ভয় পেয়েছিল। তখন আমি যখন অ্যালবামটা মানে হয়ে গেল, হ্যাঁ। সে মোটামুটি আচ্ছা, কারো কাছ অ্যালবামের থেকে, টাকা কোথায় পেয়েছিলেন? এটা আমার ও খুব জানার এটা আগ্রহ। বলে আর কি বলবো, আমি টাকা পয়সা কিছু বাবার পকেট মানে কি বলে ওই, পকেট মেরে। হ্যাঁ শর্ট লিফটিং করেছি আর কি, হ্যাঁ আমার কাছ থেকে নিয়েছি, হ্যাঁ। এগুলো করেছি। করে সব টাকা তো সম্ভব না, তারপরে আমার বন্ধুরা আমাকে Help করেছে। সাপোর্ট করেছে, হ্যাঁ আমার কিছু বন্ধু, ওদের কথাও বলতে হয়, জহির ছিল, বাবু ছিল, ওরা ওরা আমাকে কিছু সাপোর্ট দিয়েছিল আর কি, বিভিন্ন জায়গা থেকে। তারপর টুলু ছিল, ওরা আমাকে একটা 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 ব্যাকআপ দিয়েছিল। পাশাপাশি আমরা যখন এই অ্যালবামটা করি, ওদের গান ভালো লেগেছিল, কোম্পানি পরে আমাদেরকে পুরোপুরি আমাদেরকে সাপোর্ট করেছে আর কি। আচ্ছা। মানে পুরো ব্যান্ডটা, মানে ব্যান্ডের অ্যালবাম করার জন্য কোম্পানি করেছে, কিন্তু আমাদের তো থাকতে হবে, অবশ্যই। ঢাকায় এসে কোথাও উঠতে হবে, চলতে হবে, ফিরতে হবে, তার জন্য তো বিরাট আমাদের খরচ। যদিও আমার আমার বড় বোনের বাসা ছিল, আমি ওখানেই থাকতাম, আমার বড় বোনের বাসা এখানে ছিল ঢাকায়। তা আমি ওই আমার আব্বা তো খেপে গেল যে আমি এখানে থেকে এই কাজ করবো, আগে পড়াশোনা মন দাও। পরে আমি যখন গান টান এগুলো করি, এবং কেউ কেউ তাকে বলছে যে আপনার ছেলে তো ভালো গান করে, টিভিতে দেখি এই সে খুব পপুলার। আমার বাসায় দুইটা লাইন ছিল, একটা হলো আব্বার রুমে আর আরেকটা হলো ড্রয়িং রুমে আর কি, হ্যাঁ। তা আমি ফোনে কথা বলছি, তা আব্বা আবার ওই পাশ থেকে সে শুনছে আর কি। তার আমাকে বলছে যে যে এরকম প্রোগ্রাম আছে, তা বললাম যে আমাকে প্লেন ফেয়ার দিতে হবে। আমি এবার একটু সেই সময় তো খুব হ্যাঁ ভাবে, হ্যাঁ, আর রেমুনারেশন এত দিতে হবে, আমি বলতেছি, সে সব শুনতেছে সে ওখান থেকে, যে ও কি করছে, সে কিন্তু জানে না খুব একটা। তার আম্মাকে জিজ্ঞেস করলো কি করে, ওকে আবার প্লেনে নিয়ে যাচ্ছে মানুষ, তারপরে এত টাকা রেমুনারেশন চাচ্ছে। আমি শুনেছি কিছু কিছু, কিন্তু ও কি খুব এমন কিছু করছে যে এটা। তারপরে আবার আম্মাকে নাকি বলছে যে আম্মাও বলছে হ্যাঁ আমিও তাই জানি, আম্মাও তো কিছু মানে আব্বার ভয়ে কিছু বলে না, যেহেতু সে পছন্দ করে না। তারপরে আব্বাকে বললো যে, তখন আব্বা বললো তোর তো খেলাটাই ভালো ছিল, তো ওইটা তো আমি মনে করি ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটিস থাকতো, ওইটাই তো ভালো ছিল, এখন এর ভিতরে ঢুকলো আর কি। পরে এইটা বললো আর কি তখন খেলাটা প্রবলেম হ্যাঁ ছিল। তখন খেলাটা প্রবলেম ছিল, এখন বলতেছে ওইটা তো ভালো ছিল। খুবই অদ্ভুত, বাবা মা আসলে খুবই অদ্ভুত, আবার ভালোবাসেন তারা। হ্যাঁ আমি গর্ববোধ করেন। আরেকটা কথা আমার মনে পড়ছে, সেটা আমি একটু বলি যে আমার ওই গিটার কিনে দিয়েছিল আমার বড় বোন, মানে দুলা ভাই আর কি। আচ্ছা, বড় বোনের হাজবেন্ড। হ্যাঁ বড় বোনের হাজবেন্ড, এই এলিফ্যান্ট রোড থেকে। তাহলে আমার একটা গিটার লাগবে, আমি তার নামটাও একটু জেনে রাখি আজকে। হ্যাঁ এত ওনার কথা নাম হচ্ছে। বাবলু আর কি, আচ্ছা, বাবলু তার ভাই। প্রতি শ্রদ্ধা। হ্যাঁ বাবলু ভাই আমাকে গিটারটা কিনে দিল। দেওয়ার পরে আমি তো ওটা তো আমি জানি যে আব্বা এটা রাগ হবে। একদিন আমি ওই প্র্যাকটিস করতাম বাসায়, আর ছাদে চিলে কোঠায় আমি গিটারটা রেখে দিতাম আর কি। আব্বা জানতাম যে আব্বা এই সময় বাসায় আসে আর কি। চিলে কোঠায় রাখতাম 4 তলায় আর কি, 3 তলায় থাকতাম। আব্বা একদিন আমার খেয়াল ছিল না, রাখতে যাব, গেটের সামনেই দেখা হয়ে গেছে, হাতে ওইটা গিটার। আমি বলি এটা কি? আব্বা বলতেছে এটা কি? আমি বললাম যে এটা গিটার। তো তোমার কাছে কেন? আমি আমার এক বন্ধু আসছিল, ও
ও তো দেখে গেছো, এখনই আসবে, এসে নিয়ে যাবে। কয়, আমি আর জন্য না দেখি এটা এখানে। সেই ছোট ঘটনাটা মনে পড়লো আর কি। এরকম কত গল্প জীবনে। পরবর্তীতে কি বাবার ভয়ে তাহলে আপনি অন্য কাজে? না না, ওর জন্য না, ওর জন্য না। পরে তো আমি নিজের মতোই মানে ই করতাম, মানে পড়াশোনাটা চালিয়ে গেছি ঠিক মতো, মানে উনি যেটা চেয়েছে সেটা তো করেছি আমি। ইসে ওই মাস্টার অফ সোশ্যাল সায়েন্স মাস্টার্স করেছি আর কি, ওই ইয়েতে রাষ্ট্রবিজ্ঞানে MSS করেছি। তো ওটা আমি চালিয়ে যেতাম আর এগুলো করতাম। আর পাশাপাশি ওই আমি যেটা আমি বলি, আমার আবার একটা, আমি বললাম না একটু খেয়ালি টাইপের মানুষ। আমি আগে করতাম খেলাধুলা করতাম, হঠাৎ করে গান, আমি গান দিলাম, গান আসলাম, দেখলাম, জয় করলাম, আমার পরে আবার গানটা ভালো লাগতো না, অন্য কিছু করি। তখন লেখালেখি শুরু করলাম। আমি বলে গান তো লিখতাম আগে, আমার লেখা, আমি বললাম যে আমি একজন রাইটার হিসেবে আমি একটু নিজেকে আমি কি হয় না, আমি এটা আত্মবিশ্বাস ছিল যে আমি কিছু একটা করব, ওটার মধ্যে করলাম। কিন্তু পরে কি কোনো বই প্রকাশ হয়েছিল? হয়নি, আমার লেখা এখনো অনেক স্ক্রিপ্ট বা কিন্তু আপনার মনে হয় না যে বই প্রকাশ করা জরুরি, অন্তত থেকে যাক? না এখন তো এখন বই তো কেউ পড়ে না, আগে তো বইয়ের একটা ছিল, আমি তো প্রচুর বই পড়তাম। বইয়ের পাঠক যারা, তারা কিন্তু বইয়ের ঘ্রাণটাই পছন্দ করে, কিন্তু আমি করবো, আমার সব আছে, ওগুলো দিয়ে আমি হয়তো বা ওটা রেখে দেবো আমার এসের জন্য, চলুক না চলুক। কিন্তু ওইটা তো আর হলো না, সময় পার হয়ে গেছে। আমারও তো খুব ইচ্ছে হতো, আমরাও ওই হুমায়ুন আহমেদ হয়ে এরকম একটা মার মধ্যে কাজ করতো, এটা গান বাজনায় হয়েছি একটা সাইডে, এখন দেখি ওইদিকে সবাই করে। তো এইটা আমার একটা খেয়াল, কিন্তু এইটুক বুঝি না যে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে হয় বিজনেস করতে হবে, নাহলে জব করতে হবে, যেটা তো করতে হবে। যখন ওই সময়টা আসলো, তখন কনফ্লিক্ট করলো, তখন তো এইটা পারি আমি, তখন এইটা আবার কন্টিনিউ করলাম। আর জব টবে আমার ইচ্ছাও করে না, ওগুলোর মধ্যে আমার কখনোই ইচ্ছা ছিল না আর কি। অনেক সুযোগ ছিল কিন্তু আমি কেন জানি যদিও আর কি বলবো, আর মানে আমি যেটা করি নাই নিজেরই ছিলাম, কিন্তু আমার বাচ্চাদেরকে ওদিকে পাঠাচ্ছি আর কি, জবের দিকে পাঠাচ্ছি আর কি। এই যে বাবারা এরকমই হয়, যে আপনি বাবার কথা বললেন, এখন আপনি আপনার দিকে দেখুন। আমি শেষ করবো, একদম শেষের দিকে রয়েছি। আপনার পছন্দের ফুটবলার? মেসি, আনডাউটেডলি। ওর খেলা দেখে আমি আগে পছন্দ ছিল না, আগে ছিল প্লে ছিল, যদিও তার খেলা সেভাবে দেখি নাই ওই সময়। তারপর ম্যারাডোনাকেও ভালো লাগতো, কিন্তু আমার টিম সাপোর্ট করতাম ইটালি। 4 বার ওরা চ্যাম্পিয়ন হয়েছিল, ভাবছিলাম যে ওরা 5 বার হয়ে যাবে, কোয়ালিফাই করলো না, এটা দুঃখজনক। হ্যাঁ, ব্রাজিলের সাথে সমান হয়ে যাবে ওইটা। আমি ব্রাজিল আর্জেন্টিনা দুইটা একটাও করতাম না, কারণ এরা আর্জেন্টিনা তো ইদানিং সমর্থক, আগে তো ব্রাজিল ছিল সমর্থক, একদম অনেক বেশি ছিল কঠিন, এবং এখন দেখি এরাও উগ্র হয়ে গেছে, মানে ওই যে আর্জেন্টিনা, দুইটাই এখন মানে কঠিন সমর্থক। এত হওয়া উচিত না, কারণ আমরা বাংলাদেশি বোধহয় সবচেয়ে বেশি এরকম, অন্য কোথাও এরকম উন্মাদনা। ওই যে সবাই, আমি ওই যে তোমার সাথে বোধহয় একটা কাজ করছিলাম, যে বলছিল উন্মাদনা, আমি উম্মাদ থেকে উন্মাদনা, উম্মাদ মানে পাগল, হ্যাঁ মানে পাগল আর কি। এগুলো এত বেশি বাড়াবাড়ি ঠিক না আর কি। আমি পছন্দ করি, ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। আমি খুব মানে কষ্ট পাইছি, মানে ওই যখন কাপটা, মানে এবার যখন বিশ্বকাপটা পেল না, কারণ আমি ওই মেসির জন্য যাচ্ছিলাম, আমি আর্জেন্টিনার জন্য না। মেসি একটা অমরত্ব লাভ করা, বিষয়টা এই আর কি, বিষয়টা। এবং থ্রু দ্য টুর্নামেন্ট এত ভালো খেলেছে সে, ওই জায়গা থেকে আমি বুঝলাম না ওই দিনকে ওদের কোনো গেম প্ল্যান আমার কাছে মনে হয় না। স্পেন এত শক্তিশালী টিম, না শক্তিশালী আমার কাছে মনে হয় না। ওরা কি কেপ ভার্দে না কি ছিল, ওরা তো ড্র করেছিল আর ওরা জিতেছিল। এত খারাপ মানে একদম খেলতে পারবে না, আমার মনে হচ্ছে সামথিং এখানে কিছু একটা, আমার কাছে মনে হয় ওরাও চাচ্ছিল না যে ওরাও চাচ্ছিল না ফিফাকে না। মানে আচ্ছা লাল কার্ডটা তুমি বলো, লাল কার্ডটা একটা অলরেডি পেয়েছে, একটা ফাইনাল খেলা, একটুখানি কনসিডার করতে পারতো। আর আমাকে যারা দেখেছে খেলা, আমি তো মানে পর ভালো লাগেনি, দেখি না আর কি। যারা দেখেছে তারা বলে যে ওইটা হলুদ কার্ড আরেকবার না দিলে পারতো। দুটো হলুদ কার্ডে একটা লাল কার্ড, এটা 65 মিনিটে। তার মানে ওরা কতক্ষণ খেলেছে টোটাল? গেমের মোডটা আরো ঘুরে গেছে, যে একজন প্লেয়ার কম খেলছেন। আর ওরা কেউ বলে আমাকে, আমি এগুলো যদিও বিশ্বাস করি না, এগুলো হলে বেশি ফ্যানাটিক হয়ে যায়, তাই না? বলে যে আরে আপনিও তো উগ্র একদম, সে বিষয়টা ওরকম আমার তাই হয়। আমাকে একদিন বলছিল যে এখানে নাকি একটা ভিতরে কিছু হয়েছে, যে একটা কিছু হয়েছে আর কি, এই জন্য ওরা মেসি না এটার সাথে ইনভলভ না, অনেক কেউ ফিক্সিং এর সাথে আছে, এরকম কেউ বলে আর কি। যদি আমি এগুলাকে আমি মোটেই করি না, ওরা কোনো গেম প্ল্যান ছিল না,
ভালো খেলতে পারিনি, এটি বড় কথা। একদম একদম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। এই শ্রাবণের দিনে আপনাকে অনেক ভালোবাসা, বা শ্রাবণের রাতে যেটাই বলি না কেন। আরেকটি গান দিয়ে শেষ করতে চাই, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দৃষ্টি প্রদীপ জেলে যদি না শুনি তাহলে আচ্ছা। হবে না। আচ্ছা, দর্শকদের বলবো যে আজকে যেখানে এসেছি আরও বেশি এটা হোক, এক্সপ্লোর করুক, এটাই আমার ইচ্ছা। আমার খুব ভালো লেগেছে তাদের গেট আপ, এবং আমি এসে দেখেছি, মানে ওই, কি বলে ওই, শোতে দেখেছেন অন্য না শোতে? মানে ওই ইউটিউবে আমি দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি আজকে প্রথম মানে পেপারটা হাতে নিয়েছি। খুব সুন্দর গেট আপ টেট আপ, খুব ভালো লাগছে আমার আর কি। তো সবাই বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে থাকবেন, এটাই আমার চাওয়া। এবং আমি যেহেতু মিউজিকে আছি, বেশি বেশি বাংলা গান শুনবেন, এটাই। আবার অসংখ্য ধন্যবাদ। গান শুনবো, আমি বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন ICCL প্রেজেন্স টিভিএস স্পটলাইট। কোথাও যাবেন না, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। দৃষ্টি প্রদীপ জেলে। কেটেছে বিনিদ্ররা একা একা, বেদনার বালুচরে মেলেছি পাখা। তুমি হিনায় ভুবনে কিছু চাই না, এ মনের বন্দরে ফিরে এসো না। দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। এই জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।